হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার আগের দুটি ভিডিওতে সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি প্রবন্ধটির বিস্তারিত আলোচনা করেছি। এই প্রবন্ধটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্গত। আজকে এই প্রবন্ধটি থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করব। মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলে রাখি, তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলি ভালো লাগে এবং এরকম ভিডিও আরো বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসবো এবার আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের প্রথম প্রশ্ন, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। স্বয়ংসম্পূর্ণ শব্দটির অর্থ লেখো। সংস্কৃতকে কেন স্বয়ংসম্পূর্ণ ভাষার মর্যাদা দেওয়া উচিত, লেখকের যুক্তি অনুসারে নিজের ভাষায় তা ব্যাখ্যা করো। উত্তর, স্বয়ং কথাটির অর্থ নিজে বা নিজ। সুতরাং স্বয়ংসম্পূর্ণ কথাটির অর্থ হল যা সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল, অর্থাৎ যার নিজ ভিন্ন অন্য কারুর সাহায্যের কোনো প্রয়োজন নেই। এবারে আমরা বিচার করব কেন সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারোর আপত্তি থাকা উচিত নয়। আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলে উল্লেখ করেছেন। কোনো ভাষার সমৃদ্ধি নির্ভর করে সেই ভাষাটির শব্দ ভাণ্ডারের প্রসার বা উৎকর্ষতার উপরে। লেখক সংস্কৃত ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলেছেন কারণ কোনো নতুন চিন্তা, নতুন বস্তু বা নতুন ভাবনাকে প্রকাশ করার জন্য সংস্কৃতকে অন্য কোনো ভাষার সাহায্য নিতে হয় না। নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত অন্য ভাষার শব্দভাণ্ডার থেকে ধার না করে নিজ শব্দভাণ্ডার থেকেই তার অনুসন্ধান করে। কোনো ধাতু বা শব্দের সামান্য অদল বদল করে বা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দ তৈরি করে। যদিও লেখক এই প্রবন্ধেই জানিয়েছেন যে সংস্কৃত ভাষার মধ্যেও কিছু পরিমাণে বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটেছে, কিন্তু তা এতই সামান্য যে তাকে ধর্তব্যের মধ্যে না রাখলেও চলে। তাই লেখকের মতে সংস্কৃত ভাষা অবশ্যই একটি স্বয়ংসম্পূর্ণ ভাষার মর্যাদা পাওয়ার যোগ্য। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় সংস্কৃত ও ইংরেজি ভাষার চর্চা এখনো প্রয়োজন বলে লেখক কেন মনে করেছেন? সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধটিতে মূলত ভাষার সৃজনশীল ব্যবহার এবং বাংলা ভাষায় বিদেশি শব্দের প্রভাব বিষয়ে আলোচনা করা হয়েছে। নানান সময় নানান কারণে বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটেছে এবং তাতে বাংলা ভাষাই সমৃদ্ধ হয়েছে। বর্তমানে, অর্থাৎ যে সময় লেখক এই প্রবন্ধটি রচনা করেছেন, সেই সময়ের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে বাংলা ভাষার ক্ষেত্রে বিদেশি ভাষার চর্চা এবং বিদেশি শব্দভাণ্ডারের অনুপ্রবেশ যথেষ্ট প্রয়োজনীয়। এই প্রসঙ্গে বিশেষ করে তিনি সংস্কৃত এবং ইংরেজি ভাষার কথা উল্লেখ করেছেন। যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে তিনি আমাদের বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। সংস্কৃত ভাষার ক্ষেত্রে তার বক্তব্য হল, দীর্ঘদিন ধরে ভারতবর্ষে সংস্কৃত ভাষার প্রচলন রয়েছে। বস্তুত ভারতবর্ষের অন্যান্য অনেক ভাষার মতোই বাংলা ভাষাও সংস্কৃত থেকে উদ্ভূত হয়েছে বলে স্বীকৃত। তাই বাংলা শব্দভাণ্ডারে যুগ যুগ ধরে সংস্কৃত শব্দের আগমন ঘটেছে। তৎসম, তদ্ভব বা অর্ধ তৎসম শব্দ প্রায় সবই সংস্কৃত থেকেই বাংলায় এসেছে। যতদিন পর্যন্ত এদেশে সংস্কৃত ভাষার চর্চা বজায় থাকবে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার উপরে সংস্কৃতের প্রভাবও বজায় থাকবে। সেই কারণেই লেখক বলেছেন যে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। এবারে আসবো ইংরেজি শব্দের প্রভাব প্রসঙ্গে। ভারতবর্ষে দীর্ঘদিন যাবৎ ইংরেজ শাসন প্রচলিত থাকায় এদেশে
ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল। ফলে বহু ইংরেজি শব্দ অনায়াসে বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। যথেষ্ট পরিমাণে বাংলা নিজস্ব শব্দ না থাকায় দর্শন, বিজ্ঞান ও নন্দন শাস্ত্র চর্চার ক্ষেত্রে বিদেশি তথা ইংরেজি শব্দের প্রয়োজন অনস্বীকার্য। এইসব কারণেই লেখক মত দিয়েছেন যে বাংলা ভাষার উন্নতির জন্য সংস্কৃত ও ইংরেজি ভাষার চর্চা একান্ত প্রয়োজনীয়। তৃতীয় প্রশ্ন, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। প্রসঙ্গ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষার উপরে বিদেশি ভাষার প্রভাব সম্পর্কে অত্যন্ত সুচিন্তিত ও মনজ্ঞ আলোচনা করেছেন। সেই আলোচনায় তিনি দেখিয়েছেন কিভাবে বাংলা ভাষার মধ্যে নানান সময় নানান কারণে অন্যান্য ভাষার প্রভাব পড়েছে। সেই প্রসঙ্গে তিনি দেখিয়েছেন কিভাবে বাংলা ভাষায় নানান সময় আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি নানান বিদেশি ভাষার প্রভাব পড়েছে। বিদেশি ভাষার এই প্রভাব সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এই উক্তিটি করেছিলেন। তাৎপর্য, নানান যুক্তির মধ্যে দিয়ে লেখক তার এই উক্তির যথার্থ প্রমাণ করেছেন। তিনি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে নিত্যদিনের প্রয়োজনকে কেন আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, যেমন আলু ও কপি এদেশের নিজস্ব সবজি নয়, কিন্তু বাঙালির হেসেলে আলু ও কপির ব্যবহার আজ অপরিহার্য। ঠিক তেমনি বিদেশি চিকিৎসা ব্যবস্থা বা বিদেশি ওষুধ প্রয়োজনে বাঙালি কিন্তু গ্রহণ করতে কুণ্ঠাবোধ করে না। সেই একই রকম ভাবে প্রয়োজনের তাগিদে বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশকেও মেনে নেওয়া একান্ত জরুরি। আমাদের দেশের প্রথিতযশা সাহিত্যিকেরা অবলীলায় বিদেশি শব্দকে তাদের রচনায় ব্যবহার করেছেন। লেখক দেখিয়েছেন রবীন্দ্রনাথ তার লেখায় স্বচ্ছন্দে আব্রু, ইমান, ইজ্জত ইত্যাদি আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন। নজরুল ইসলাম ইনকিলাব, শহীদ ইত্যাদি আরবি ফার্সি শব্দকে বাঙালির প্রতিদিনকার জীবনের অঙ্গ করে তুলেছেন। এমনকি বিদ্যাসাগর মশাইও তার চলিত ভাষার রচনাগুলিতে নির্দ্বিধায় বিদেশি শব্দ অর্থাৎ আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন। হিন্দির বঙ্কিম বলে যিনি খ্যাত, সেই প্রখ্যাত হিন্দি সাহিত্যিক প্রেমচাঁদ তার রচনায় আরবি ফার্সির প্রয়োগ ঘটাতে এতটুকুও দ্বিধা করেননি। আর সবশেষে বলেছেন, নিষ্ঠাবান ব্রাহ্মণ হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দকে বাংলা শব্দভাণ্ডার থেকে বিদায় করাকে আহাম্মকি বলে মনে করেছেন। আর এই প্রসঙ্গে সর্বশেষ উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন যে দীর্ঘদিন ধরে ইংরেজ শাসন বজায় থাকায় বহুল পরিমাণে ইংরেজি শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। এমনকি কারিগরি বিদ্যা বা টেকনিক্যাল শব্দের ক্ষেত্রে উচ্চশিক্ষার স্তরে দর্শন শাস্ত্র, নন্দন শাস্ত্র ও জ্ঞান বিজ্ঞানের চর্চায় ইংরেজি শব্দের প্রয়োগ অনিবার্য। আগামীতেও যে এই বিদেশি শব্দ, বিশেষত ইংরেজি বাংলা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করবে সেই বিষয়েও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আমরা জানি, যা আজকে অক্ষরে অক্ষরে ফলে গেছে। এইভাবেই নানান দৃষ্টান্তের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছেন যে প্রয়োজনের খাতিরে ও ভাষার সৌন্দর্য বিধানের জন্য অতীতেও যেমন নানান ভাষা বিদেশি শব্দ থেকে শব্দ গ্রহণ করেছে, বাংলা ভাষার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে এবং আগামী দিনেও তা ঘটবে। তাই বিদেশি শব্দের অনুপ্রবেশ ভালো না মন্দ সেই আলোচনায় একেবারে অপ্রাসঙ্গিক, অবান্তর বলে প্রাবন্ধিক অকাট্য যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। চতুর্থ প্রশ্ন, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। কারা কি চেষ্টা করে দেখবেন এ বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা কি, প্রবন্ধ অনুসারে তার আলোচনা করো। ভাষাতাত্ত্বিকদের মতে একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা তাকেই বলা যায় যে ভাষা নতুন কোনো শব্দের প্রয়োজনে বা নতুন কোনো ভাব প্রকাশের প্রয়োজনে অন্য ভাষার শব্দভাণ্ডারের মুখাপেক্ষী না থেকে নিজের শব্দভাণ্ডার থেকেই শব্দ চয়ন করে নেয়, তখনই সেই ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যেতে পারে।
নবনব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী উল্লেখ করেছেন যে হিন্দি সাহিত্যিকদের মধ্যে কেউ কেউ হিন্দি ভাষার ক্ষেত্রে সেই প্রচেষ্টাই করেছেন। তারা হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাই বর্জন করা শুরু করেছেন। তাদের এই প্রচেষ্টার কথাই এখানে বলা হয়েছে। এ বিষয়ে বাংলা সাহিত্যিকদের ভূমিকা অত্যন্ত স্পষ্ট করে ব্যক্ত করেছেন লেখক। তার মতে বাঙালি সাহিত্যিকেরা খুব ভালো করেই জানতেন যে সংস্কৃত বা অন্যান্য প্রাচীন ভাষার মতন বাংলা ভাষার শব্দভাণ্ডার অতখানি প্রসারিত বা সমৃদ্ধ নয়। নতুন বস্তু বা নতুন ভাবনা চিন্তার প্রকাশের জন্য তাই বাঙালি সাহিত্যিকরা নির্দ্বিধায় বিদেশি শব্দভাণ্ডারের উপর নির্ভর করেছেন এবং তা যদি রচনার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে করা হয় তাহলে তা একদিক থেকে ভাষার সৌন্দর্যই বিধান করে। তাই বাংলা ভাষার প্রখ্যাত সাহিত্যিকেরা প্রায় সকলেই এই বিষয়ে অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিদ্যাসাগর মহাশয় এরা প্রত্যেকেই সাহিত্য রচনার উৎকর্ষতার কথা মাথায় রেখে অবলীলায় বিদেশি শব্দ ব্যবহার করেছেন তাদের রচনায়। এমনকি পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ও বাংলা শব্দভাণ্ডার থেকে আরবি, ফার্সি শব্দকে বর্জন করাকে আহাম্মকি বলে মনে করেছিলেন। তাই বাংলা ভাষার ক্ষেত্রে বিদেশি শব্দভাণ্ডার থেকে শব্দ চয়ন করার ক্ষেত্রে বাঙালি সাহিত্যিকদের উদার মানসিকতা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। পঞ্চম এবং আজকের মতো শেষ প্রশ্ন, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, লেখকের বক্তব্য অনুসারে আলোচনা করো। আলোচ্য উদ্ধৃতি দুটি সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধে একেবারে শেষের দিকে তিনি বাঙালি চরিত্রের একটি অসাধারণ বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। যখনই সত্য, শিব ও সুন্দরের আরাধনায় বাধা এসেছে তখনই বাঙালি কিন্তু বিদ্রোহে গর্জে উঠেছে। আর ভীষণ তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন যে এই যে বিদ্রোহী সত্তা, এই বিদ্রোহী সত্তা শুধুমাত্র যে বাঙালি হিন্দুর মধ্যে রয়েছে তা নয়, বাঙালি মুসলমানের মধ্যেও সেই বিদ্রোহী সত্তা সমানভাবে বজায় রয়েছে। আসলে ধর্ম হলো মানব জাতির বহিরঙ্গের আচ্ছাদন। বাইরের আবরণ বদলালেই যেমন ভিতরের মানুষটি বদলে যায় না, তেমনি বহিরঙ্গের এই আচ্ছাদন অর্থাৎ ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলে যেতে পারে না। এটাই লেখকের স্থির বিশ্বাস ছিল। সেই কারণেই তিনি বলেছেন যে বাঙালি চরিত্রের এই যে বিদ্রোহী সত্তা তা হিন্দু মুসলমান নির্বিশেষে সমানভাবে সক্রিয়। ধর্মীয় বিভেদ জাতির এই চারিত্রিক বৈশিষ্ট্যকে মুছে দিতে পারেনি। এটাই এই উদ্ধৃতিটির তাৎপর্য। বন্ধুরা, এই প্রবন্ধটি থেকে আরো বহু রচনাধর্মী এবং ছোট প্রশ্ন হতে পারে, তবে যে প্রশ্নগুলির উত্তর লিখতে তোমাদের একটু সমস্যা হতে পারে আমি চেষ্টা করলাম সেই ধরনের 5টি প্রশ্ন আলোচনা করে দেওয়ার। আশা করব প্রবন্ধটির যে ব্যাখ্যা দেওয়া হয়েছে 2টি পর্বের মধ্যে দিয়ে সেই ব্যাখ্যা এবং আজকের এই প্রশ্নোত্তর পর্ব তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে এই প্রবন্ধটি থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা উত্তর লিখতে পারবে। পরের দিন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।